বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। 40,000 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা। গ্রাহকের অতীত ইতিহাস ও সম্ভাবনা যাচাইয়ের পরামর্শ। মেশিনারি কি অবস্থায় আছে, এগুলোর আপগ্রেডেশন লাগবে কিনা, আর সেই আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের অনেকের নাই। সো আমাদের উই হ্যাভ টু পসিবলি অ্যাপয়েন্ট এ কনসালটেন্ট। কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যানার সাঁটানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল সংসদ ও ছাত্রদল কর্মীদের উত্তেজনা। তিতুমির কলেজে হলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ। হবিগঞ্জের প্লাবনে কৃষকের মাথায় হাত, ফসলের পানিতে তলিয়ে 350 কোটি টাকার ক্ষতি। ভুক্তভোগীদের তালিকা প্রস্তুত করা হলেও দুশ্চিন্তা। এখন যে রোদ কেন দিছে, রোদ কেন কতজন দরবার করতেছে, ধান গেরাইছে পচিতেছে গা, নানান ঝামেলা। আমার জীবনে খেয়াত করি আজকে 20 বছর ধরে মনে হয় বৈশাখ মাস এইভাবে এত ফানি আর এত ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে না। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। কেন্দ্রের হস্তক্ষেপে কারচুপি হয়েছে, ইস্তফা দেবে না সাফ ঘোষণা মমতার। মুখ্যমন্ত্রী নির্ধারণের রাতেই পশ্চিমবঙ্গে আসছেন বিজেপি নেতা অমিত শাহ। রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ যেন মৃত্যু ফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল করছে নগরবাসী। দ্রুত সংস্কারের দাবি। তার সময় ঠাস ঠাস শব্দ হয়, এখন নাউডেজ একেবারে অবস্থা খারাপ। যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময়। আমি মনে করি যে কাজটা খুব দ্রুত করা উচিত, সংস্কার করা উচিত। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে সর্বোচ্চ 80 লাখ টাকা ঋণ পাবেন গ্রাহক। বাংলাদেশ ব্যাংকে প্রজ্ঞাপন, দ্বিগুণ করা হয়েছে ব্যক্তিগত ঋণ সীমাও। চট্টগ্রামে বেহাল সড়কের সংস্কার চলছে স্বেচ্ছাশ্রমে। চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর পর্যন্ত সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ। খোয়া 70% আর বালি 30%, কিন্তু সেখানে মনে হয় 50-50ও দেয় নাই। খানা গর্ত ছিল, সেগুলা বরাদ করার পরবর্তীতে আপনারা পাকা কাজ করবে, কিন্তু সেগুলো না করায় বড় উপর দিয়ে চালাই গেছে। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। এর জন্য গঠন করা হচ্ছে বড় অঙ্কের পুনঃ অর্থায়ন তহবিল, যার সম্ভাব্য আকার হতে পারে 40,000 কোটি টাকা। এই অর্থ ব্যবহারের নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকাও। নিয়ন্ত্রক সংস্থা বলছে সমস্যার ধরন বিবেচনায় নেওয়া হবে উদ্যোগ। তবে টাকা দেওয়ার আগে গ্রাহকের অতীত ইতিহাস এবং কারখানার সম্ভাবনা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ডয়েচল্যান্ড অ্যাপারেল রাজধানীর উপকণ্ঠের এই পোশাক কারখানাটি প্রায় 2 বছর ধরে বন্ধ। চালু অবস্থায় কাজ করত 1800 শ্রমিক কর্মচারী। মাসে রপ্তানি আয় আসত 15 কোটি টাকা। কারখানার মালিক আরিফুর রহমানের অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতি এবং অসহযোগিতার কারণে কারখানাটি আর চালাতে পারেননি তিনি। সবকিছু করে আমাদের মতো করে আমরা চেক করে দেখছি, আমাদের লোন হয় 16 থেকে 17 কোটি টাকা। ব্যাংক আমার কাছে এই মুহূর্তে পায় আমার গার্মেন্টসের, আর ডাইংয়ে পায় 12 কোটি টাকার মতো, 11-12 কোটি টাকার মতো। এটাই হচ্ছে আমার লোন। কিন্তু তারা আমাকে 500 কোটি 600 কোটি টাকা তারা কই থেকে বলতেছে আমি এটা জানি না। এখন আমরা তো সাফারার, এবং এই জন্য আমার ফ্যাক্টরি প্রায় 2 বছর থেকে প্রায় বন্ধ। ওয়েস্ট অ্যাপারেলেরও একই অবস্থা। বলা হচ্ছে জালিয়াতির মাধ্যমে উদ্যোক্তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বিশাল অঙ্কের ঋণ, পরে বন্ধ করে দেওয়া হয় ব্যাক টু ব্যাক এলসি। একই কারণে বন্ধ আরও বেশ কয়েকটি কারখানা। আমাকে ফোর্সলি বলা হয়েছিল এই রিশিডিউল মেনে নেওয়ার জন্য, এই লাইবিলিটি মেনে। আমি এই লাইবিলিটি আমার না, আমি এই লাইবিলিটি মানি নাই। আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনলি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাদের অনিয়মিত ব্যাংকিং করার কারণে। ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে। এই যে লাইবিলিটি, এই লাইবিলিটি আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। এই লাইবিলিটি আমাদের ক্রিয়েট না, এই লাইবিলিটি প্রিমিয়ার ব্যাংকের ক্রিয়েট। প্রিমিয়ার ব্যাংকের
ব্রাঞ্চ, হেড অফিস এবং তৎকালীন যে বোর্ড অফ ডাইরেক্টর সবাই এটার লাইবিলিটি। ব্যাংকিং সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকট, ডলারের উচ্চ বিনিময় মূল্য, চড়া সুদের হার এবং রাজনৈতিক রোষানলে পড়েও বন্ধ হয়েছে অনেক কারখানা। কর্মসংস্থান তৈরিতে এসব কারখানা আবারও চালু করতে চায় সরকার। এজন্য তহবিল গঠন এবং নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। চলছে তালিকা সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করার কাজও। সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণতমে চলতে পারবে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন উদ্যোগ ভালো, তবে এটি কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। সব কারখানা অর্থের অভাবে বন্ধ হয়নি। অনেক উদ্যোক্তা কারখানার নামে ঋণ নিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছে। পাচারের অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। তাই টাকা দেওয়ার আগে সম্ভাবনা যাচাই করে দেখার পরামর্শ তাদের। ব্যবসা বন্ধ হয়েছে সত্যি, তার মধ্যে কেউ কেউ হয়তো অর্থের অভাবে বন্ধ হয়েছে, ব্যবসা দক্ষতার সাথে চালাতে পারছে না। আবার কেউ কেউ রাজনৈতিক প্রভাবে ব্যবসা করতো, সেই রাজনৈতিক প্রভাব আর নাই, এটাও সত্যি। এই বন্ধ কারখানা চালু করার, রিস্টার্ট করার ফান্ডটা সত্যিকার অর্থে জেনুইন এন্টারপ্রেনার, রেপুটেড এন্টারপ্রেনার, কোনো ধরনের ব্যাড ট্র্যাক রেকর্ড নাই, উইলফুল ডিফল্ট নাই, এবং সত্যিকার অর্থে শুধু ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছিলো বা কনসেশনাল ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছিলো, তাদের দিকে যদি ডাইরেক্ট করা হয় আমার মনে হয় এটা ভালো সুফল দিতে পারে। মেশিনারি কি অবস্থায় আছে, এগুলোর আমার আপগ্রেডেশন লাগবে কি না, অ্যান্ড সেই আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের অনেকের নাই। সো আমাদের উই হ্যাভ টু পসিবলি অ্যাপয়েন্ট এ কনসালটেন্ট টু অ্যাসেস দ্য কন্ডিশন অফ দ্য ফ্যাক্টরিজ বিফোর ইট গেটস ওপেন। এই বেশ কতগুলো স্টেপ আছে, সো আজকে বললে কিন্তু কালকে আমি রিওপেন করতে পারবো না। বন্ধ কারখানা চালুর উদ্যোগের সুফল যেন শুধু প্রভাবশালীরা না পেয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়, তাও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে হল সংসদের সঙ্গে ছাত্র দলের উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার রাত 10টার দিকে হলের মূল ফটকে সংসদ নেতারা ব্যানার টানাতে গেলে এই ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন শাহবাগ থানায় মারধরের ঘটনায় মহসিন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জুলহাস আহত হন। সোমবার তার হামলাকারী হিসেবে হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রবিন হোসেনের ছবি সংবলিত একটি ব্যানার হল ফটকে সাঁটানো হয়। ছাত্রদলের মহসিন হল শাখার নেতারা তা সরিয়ে ফেললে মঙ্গলবার রাতে পুনরায় এই ব্যানার টানাতে যান হল সংসদের নেতারা। এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এদিকে রাজধানী তিতুমির কলেজের আবাসিক হলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে 10টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত 3 ছাত্রীর হলের সিট বাতিল করে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান পূর্ব ঘোষণা ছাড়াই এই 3 ছাত্রের সিট বাতিল করা হয়। দ্রুত সময়ের মধ্যে তাদের হলে সিট ফেরত দেওয়ার দাবি। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অন্যায়ভাবে তাদের সহপাঠীদের সিট বাতিল করে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। আমরা কমিটি চাচ্ছি না, এটাই মূল কথা। তারা বাইরে রাজনীতি করুক, ক্যাম্পাসে রাজনীতি করুক, সেটা আমাদের কোনো দায়বদ্ধতা নাই, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের দাবি হচ্ছে আমরা হলে ছাত্র রাজনীতি চাই না, কোনোভাবেই চাই না। হ্যাঁ, হলে চাই না, ক্যাম্পাসের বাইরে রাজনীতি করুক, যা ইচ্ছা করুক, আমাদের কিছু যায় আসে। ফ্যাসিবাদের সময়ে যে হলে রাজনীতি হয়েছে, এটার সম্মুখীন হয়েছি, এটার ভুক্তভোগী আমরা। সেরকম প্রভাব যে আমাদের উপর খাটাইতে না পারে, সেজন্য আমরা হলে রাজনীতি চাই না। হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির বোরো ধান। টাকার অঙ্কে কৃষকের ক্ষতি হয়েছে প্রায় 350 কোটি টাকা। ক্ষতি পোষাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে থাকায় হাওড় অঞ্চলেও পানি বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। টানা বর্ষণ আর উজানের ঢলে হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 8,500 হেক্টর জমির ধান। আংশিক ক্ষতিগ্রস্ত আরও 3,000 হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার 46,954 হেক্টরই হাওড় অঞ্চলে। আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত 11,000 হেক্টরের বেশি জমির ফসল। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না কৃষকদের। যে লস হয়েছে এই বছর, মানে
আমার জীবনে খেত করি আজকে 20 বছর ধরে মনে হয় বৈশাখ মাস এইভাবে এত ফানি আর এত ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে না। ধানের উপরে ফাঁকছে ঠিকও, কিন্তু খামলার অভাবে দিনে দেয় না, খামলাকে ধান কাটতে পারে না। এখন যে রোদ কেন দিছে এই রোদ কেন কতজনে দরবার করতেছে, ধান গেরাইছে ফচিতেছে গা, নানান ঝামেলা। কৃষি কর্মকর্তা জানান প্লাবনে কৃষক দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিতে তলিয়ে গেছে প্রায় 209 কোটি টাকার ধান, আর কাটার পর শুকাতে না পারায় ক্ষতি হয়েছে আরও 134 কোটি টাকার। সরাসরি ধান যেটা নিমজ্জিত হয়ে গেছে সেটা একটা ক্ষতি, আর একটা হলো যে ধান কর্তনকৃত ধান যেটা আমাদের শুকানোর অভাবে এবং পচে যেটা নষ্ট হয়েছে, দুইটা। তো প্রথমত যেটা আমাদের ডুবে নষ্ট হয়েছে সেটা প্রায় 9774 হেক্টর জমির মতো, সেটা হিসাবে আসে প্রায় 209 কোটি 16 লক্ষ টাকা। এবং যেটা ধান কর্তনকৃত ধান পচে নষ্ট হয়েছে সেটা আসে প্রায় 134 কোটি টাকা। কৃষকদের ক্ষতি পোষাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলার প্রায় 21,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। তাদেরকে সরকারি সহায়তা দেয়া হবে 3 মাস। অব্যাহত থাকবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানা সহায়তাও। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে একটি আমরা তালিকা প্রণয়ন করেছি। এটা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপশহরী কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় তালিকাটা হচ্ছে। এরই মধ্যে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। জেলায় 8,090 টন ধান কেনার পাশাপাশি চাল কেনা হবে প্রায় 17,000 টন। খাদ্য বিভাগ বলছে এই কার্যক্রমেও উপকৃত হবে কৃষক। যেহেতু চাল করতে গেলে তো মিলারের ধান লাগবে, ধান তো সে কোত্থেকে পাবে? অটোমেটিক সে মাঠে যেতে হবে, কোনো না কোনোভাবে মাঠের দিকে যেতে হবে। মাঠে গেলে তো কৃষক ওই তাদের ধান, ভিজা ধান বিক্রি করতে পারবে। এদিকে জেলার খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে শুরু করায় নতুন করে বৃদ্ধি পাচ্ছে হাওর অঞ্চলের পানি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার সব সময় দৃঢ় প্রতিজ্ঞ। পিরোজপুর জেলার বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে পিরোজপুর জেলার উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রকল্পসমূহের অগ্রগতি ও বিদ্যমান সমস্যা নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত সেগুলোকে দ্রুত মেরামতের আওতায় আনতে হবে। বৈঠকে উঠে আসে বিগত সরকারের সময়ে পিরোজপুরের সড়ক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য মাসুম সাইদি ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে কোথাও এখন লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জেলা প্রশাসক সম্মেলন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, যতটুকু লোডশেডিং হচ্ছে তা বিদ্যুৎ সঞ্চালন লাইনের ত্রুটির কারণে। জানান, দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদও রয়েছে। বৈঠকে সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সরকারি বেসরকারি অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। এর মাধ্যমে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে লক্ষ্য আছে সরকারের। এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। তথ্য প্রযুক্তি খাতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দিয়ে আইসিটি মন্ত্রী জানান, গুজব ও বুলিং প্রতিরোধে সরকার কাজ করছে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংস্থার টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। রাষ্ট্রের প্রতিরক্ষা শুধু সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, এক্ষেত্রে গোটা জাতির সম্মিলিত দায়িত্ব রয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দর্শন বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। জনকল্যাণমূলক ও নিরাপদ রাষ্ট্র গঠনে সামরিক বেসামরিক প্রশাসনকে একসাথে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, পেশাদার, দক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গঠনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সম্মেলনে 3 বাহিনীর প্রধান ও সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনমুখী সশস্ত্র বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
সফল নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের ভূমিকার প্রশংসা করেন, বলেন গণতন্ত্রে উত্তরণে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। তার দাবি, তৃণমূল নির্বাচনে হারেনি, জোর করে ভোট লুটের মাধ্যমে তাদের হারানো হয়েছে। মমতার অভিযোগ, নির্বাচন কমিশন কালো ইতিহাস তৈরি করেছে, যাতে সরাসরি যুক্ত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময়ে গণনা কেন্দ্রে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ তোলেন তিনি। রাজপথে লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন এই তৃণমূল নেত্রী। धक्का मार के हमको उधर से निकाल दिया। हमारा इलेक्शन एजेंट को इतना मारा, काउंटिंग एजेंट को, सबको मारा। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। অফিসিয়ালি দে মে থ্রু ইলেকশন কমিশন ক্যান ডিফিট আস, but morally I am telling you that we won the election. মুখ্যমন্ত্রী নির্ধারণে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে আজ রাতে পশ্চিমবঙ্গে পাড়ি জমাবেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষক তিনি। সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দলীয় রেওয়াজ অনুযায়ী যে কোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাই করতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভায় বিরোধী ভূমিকায় থাকা বিজেপি এখন আসতে যাচ্ছে সরকার পক্ষে। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী হবেন বিধানসভায় শাসকদের পরিষদীয় দলনেতা। অর্থাৎ এইবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও। পশ্চিমবঙ্গের সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতার বরাতে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সূত্রের দাবি, এক দশক ধরে কেন্দ্রশাসিত বিজেপি বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বাধা হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রে ও রাজ্যে একই সরকার থাকায় অপূর্ণ লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করবে দলটি। পশ্চিম বাংলায় অবাধ বিচরণ থাকবে কেন্দ্রীয় সংস্থাগুলোর। এক দশক ধরে পশ্চিমবঙ্গের মসনদ দখলে উঠে পড়ে লেগেছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। গেরুয়া ঝড়ের তাণ্ডবে যখন তছনছ তৃণমূল, বাংলায় তখন পদ্মফুলের জয় জয়কার। এমন বিজয় উল্লাসের কারণটাও অবশ্য স্পষ্ট। তৃণমূলের ১.৫ দশকের শাসনে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে। ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তবে একে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়েছিল ক্ষমতাসীন তৃণমূল সরকার। বিতর্কিত সিএএ আর এনআরসি আইন নিয়েও তৈরি হয় তুমুল বিরোধ। কেন্দ্র সরকার সিএএ কার্যকরের নিয়ম জারি করলেও বাস্তবায়ন হতে দেননি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে বিজেপির তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ প্রক্রিয়া থমকে যায়। এছাড়া খড়গাগড় বিস্ফোরণ থেকে শুরু করে ভূপতিনগর বিস্ফোরণের মতো একাধিক ঘটনা তদন্ত নিয়েও বাড়ে টানাপোড়েন। এসব ঘটনা তদন্তে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো। ২১ সালের বিধানসভা, ২৩-এর পঞ্চায়েত ও ২৪-এর লোকসভা নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রগুলোতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও তুঙ্গে ওঠে উভয় পক্ষের বিরোধ। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দ্রুতই পরিস্থিতি বদলে যাবে। বিজেপি নেতাদের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেবে নবগঠিত বিজেপি সরকার। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ শূন্যে নামিয়ে আনতেই এমন পদক্ষেপ নেবে গেরুয়া শিবির। বিজেপি নেতারা বলছেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগও দেবে মোদী সরকার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
পথচারীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ। দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। মাঝে একবার নামমাত্র সংস্কার হলেও নড়বড়ে কাঠামো আর ভাঙা ছাদ নিয়ে টিকে আছে এটি। তাই ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি উঠেছে। দেখে মনে হবে এখনই ভেঙে পড়বে। এটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা মিরাডেনের সামনের ফুটওভার ব্রিজ। প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক, তাই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এখানে এসে প্রথম যখন উঠি মনে হয় যে ব্রিজটা ভেঙে যাবে এমন অবস্থা, আর বৃষ্টির মধ্যে তো ওঠাই যায় না। উপর থেকে পানি পড়ে, আমরা এদিক দিয়ে যাওয়ার সময় ঠাস ঠাস শব্দ হয়। এখন নাউডেজ একেবারে অবস্থা খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময়। তো সরকারের কাছে আমরা একটা আবেদন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে খুবই কাজে দ্রুত অবস্থা ঠিক করে। বৃষ্টি বললে আমাদের হাঁটা যাওয়া মুশকিল, এখানে হয়ে যায় স্লিপ। মনে করেন বিদ্যালয়ের যারা যায় মনে করেন আমাদের হাত থেকে ধরে নিয়ে যেতে হয়। ক্ষোভের শেষ নেই ফুটওভার ব্রিজ ব্যবহারকারীদের। এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এমন অবস্থায় পড়ে আছে এটি, তা নিয়েই বিস্মিত সবাই। রেগুলারলি আমি এই ফুটওভার ব্রিজে পার হই। এটা অলমোস্ট উপরে যে আপনার চেকার প্লেটটা আছে অলরেডি মেনি প্লেসেস এটা ব্রোকেন হয়ে গেছে। আমি মনে করি যে কাজটা খুব দ্রুত করা উচিত, সংস্কার করা উচিত। আপনার ব্রিজের উপর দিকে দেখাই দেখেন ছাউনি পুরোটা নষ্ট হয়ে গেছে। এটা ভাঙছে, বড় একটা গাড়ি যেতেছিল লরি, ওইটা লাগছে, লাগা পরে ভেঙে গেছে। ব্রিজ মেরামত ও দেখভালের দায় নিয়ে কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে জীবন শঙ্কায় সাধারণ মানুষের। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ বৃষ্টি সংস্কারের দাবি তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। হাম পরিস্থিতির খবর আপনাদের জানাবো। আমাদের সঙ্গে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, চাঁদপুরের অবস্থা এখন কেমন? হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হলো কিনা? যদি ভর্তি হয়ে থাকেন কতজন রোগী ভর্তি হয়েছেন এবং সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানতে চাই। মারফি, চাঁদপুরে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। চাঁদপুরে গত 24 ঘন্টায় 33 জন হাম আক্রান্ত হয়েছেন, তাদের শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। 33 জনের রিপোর্ট এসেছে। এদের কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছিল গত কয়েকদিন আগে। ঢাকায় নমুনা পাঠানোর পরে গতকাল স্বাস্থ্য বিভাগ থেকে এই 33 জনকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আর যেহেতু হামের প্রাদুর্ভাব বাড়ছে, সে কারণে হাসপাতালেও কিন্তু রোগীর চাপ বেড়েছে। গত 24 ঘন্টায় চাঁদপুর সদর হাসপাতালেই 13 জন রোগী ভর্তি হয়েছে নতুন করে। এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন আছে 45 জন রোগী। গত 24 ঘন্টায় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে 19 জন রোগীকে, যাদের প্রায় অধিকাংশই শিশু। এই পর্যন্ত কিন্তু জেলায় 4 জন শিশুর মৃত্যু হয়েছে। তো আমি কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, অভিভাবকরা কিন্তু উদ্বিগ্ন যে হামের প্রাদুর্ভাব বাড়ায়, অভিভাবকরা উদ্বিগ্ন। চাঁদপুরের এই হাসপাতালে কিন্তু রোগীর চাপ বাড়ায়। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কিন্তু আসন পাচ্ছে না, বেড পাচ্ছে না। অনেক রোগী কিন্তু হাসপাতালের মেঝেতে এবং করিডোরেও চিকিৎসাধীন আছে। আর স্বাস্থ্য বিভাগ যেমনটি জানিয়েছে যে আসলে হাম প্রতিরোধে এই জেলায় কিন্তু টিকাদান কার্যক্রম চলছে। এ পর্যন্ত প্রায় 3 লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। চিকিৎসকরা বলছেন যে আসলে যেহেতু হামের প্রাদুর্ভাব বাড়ছে, টিকাদান কার্যক্রমও চলছে, সে কারণে কিন্তু টিকাদানের সুফল পেতে 1 মাসের মতো সময় লাগতে পারে। শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে এই সময়টা দিতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। মারফি। ইব্রাহিম, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাপানের নাগোয়া শহরে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, দেশের প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন। তাই এই রায় বাস্তবায়ন না করা দেশের প্রতিটি নাগরিককে অপমান করার শামিল। বিরোধী দল হিসেবে সংসদের ভেতর ও বাইরে এই নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। অনুষ্ঠানে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে উল্লেখ করে জাপানের আদলে একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিরোধী দলীয় নেতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান।
শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্বচ্ছ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদেক কায়েম। সেই সাথে গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। আর শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ইসলামী নেতৃত্বকে নিশ্চিহ্ন করার নীল নকশার অংশ ছিল ওই ঘটনা। তবে দীর্ঘ ১৩ বছরেও সঠিক বিচার না হওয়ায় হতাশা জানান সবাই। ৫ মে শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদিন শাপলা চত্বরে মানববন্ধন করে ছাত্র শিবির। সংগঠনটির সভাপতি বলেন, শাপলা চত্বরের ঘটনার ১৩ বছর পেরিয়ে গেছে, তবে সুষ্ঠু বিচার নিশ্চিতে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একই স্থানে ইনকিলাব মঞ্চ শাপলা সংহতি দিবস পালন করে। সংগঠনটির সদস্য সচিব ৬টি দাবি তুলে ধরে বলেন, গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যারা এই গণহত্যায় অংশগ্রহণ করেছে তারা যদি এই মুহূর্তে পলাতক থাকে তাদেরকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে শাপলা ও শাহবাগ বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ছাত্র শিবির। অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও আহ্বান জানান। এই শাপলা গণহত্যার জন্য একটা স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করতে হবে এবং এই তদন্ত কমিশনের আওতায় যারা এই গণহত্যার সাথে জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। আলোচনায় অন্য বক্তারা সরকারকে শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিচার কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান। আমরা দেখেছি যে শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন, তবে অন্য গাড়ির ক্ষেত্রে ঋণের পরিমাণ হবে ৬০ লাখ টাকা। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে দেশে ইলেকট্রনিক ও হাইব্রিড যানবাহনের চাহিদা বাড়ছে। জ্বালানি সংকটের কারণে সামনের দিনে এই গাড়ির চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হাইব্রিড ও ইলেকট্রনিক গাড়ি ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থায়নের ক্ষেত্রেও দেয়া হয়েছে বাড়তি সুবিধা। ১ কোটি টাকা মূল্যের সাধারণ গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক দিতে পারবে ৬০ লাখ টাকা আর গ্রাহককে দিতে হবে ৪০ লাখ। তবে একই দামের হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাংক ৮০ লাখ টাকা দিতে পারবে আর গ্রাহককে দিতে হবে ২০ লাখ টাকা। একই সাথে ব্যক্তিগত ঋণের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে একজন গ্রাহককে ব্যক্তিগত ঋণ হিসেবে সর্বোচ্চ ২০ লাখ টাকা দিতে পারলেও এখন দিতে পারবে ৪০ লাখ টাকা। বাংলাদেশকে একটি এডুকেশন হাব তৈরির ভিশন রয়েছে সরকারের, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সন্ধ্যায় রাজধানীর একটা হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনায় এই কথা বলেন তিনি। বলেন, ১৮০ দিনের মধ্যেই ইউজিসিতে পাবলিক প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সদস্য দেওয়া হবে। মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে হবে। তিনি বলেন, বিদেশ থেকে পড়াশোনা করে যারা দেশে এসে কিছু করতে চান তাদের স্বাগতম। সেই জায়গাতে আমাদের ভিশন বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় সেরা এডুকেশন হাব কান্ট্রি। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই উইশ রয়েছে। শুধু এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য সকলের কথা শুনতে হবে। সরকার সংবাদপত্রে শিল্প উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিতে চায়, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকে যত বেশি জবাবদিহিতার মধ্যে রাখা যায় তত বেশি শাসন প্রক্রিয়াকে স্বচ্ছ করা যায়। এতে বেশি লাভবান হয় দেশ ও জাতি। কোনো গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কতখানি তার ডিজিটাল ডাটাবেস তৈরি করা হবে। এছাড়া প্রতিটি সংবাদপত্রের ওয়েব বোর্ড বাস্তবায়নের তাগিদ দেন তথ্যমন্ত্রী। সংবাদপত্র শিল্প জগৎ অন্য কোনো মুনাফা ভিত্তিক শিল্প জগতের সঙ্গে তুলনা করা যায় না। গার্মেন্টসের শিল্প জগৎ অথবা যে কোনো পণ্য উৎপাদনের শিল্প জগতের সঙ্গে
সংবাদপত্র শিল্প জগতের তুলনা হয় না। সে কারণেই আমরা এই শিল্প জগতের উদ্যোক্তাদেরকেও সব ধরনের সহযোগিতা দিতে চাই। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 2 জন। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্প 7 ও 8-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এপিবিএন জানায়, মোটরসাইকেল নিয়ে কেফায়েতুল্লাহ হালিম সহ কয়েকজন নিজ নিজ সেট ফিরছিলেন। তরজান ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন আরসা সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে উদ্ধার করে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং পরবর্তীতে কুতুপালং MSF হাসপাতালে নেওয়া হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কেফায়েতুল্লাহ হালিমের। ঘটনার পর জড়িতদের ধরতে ক্যাম্প এলাকায় পুলিশ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে এপিবিএন। রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুর্গ্রুপের আধিপত্যের জেরে ছুরিকাঘাতে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালুয়াভাটা আম্বিয়ার মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে আদালতে হাজিরা দিতে যায় বদরগঞ্জের কিশোর গ্যাংয়ের সদস্য মমিনুল ইসলাম ও ফিরোজ শাহ গ্রুপ। সেখানে মমিনুলের উপর হামলা চালায় ফিরোজ শাহ গ্রুপ। পরে বিষয়টি মীমাংসা হলেও এলাকায় যাওয়ার পর ফের উত্তেজনা দেখা দেয়। ফিরোজকে না পেয়ে তার বাড়িতে হামলা চালায় মমিনুলের সমর্থকরা। পরে ফিরোজ গ্রুপের লোকজন মমিনুল পক্ষের লোকজনকে খুঁজতে থাকে। এক পর্যায়ে আম্বিয়ার মোড় এলাকায় মমিনুল পক্ষের ভ্যান চালক আরিফুলকে ছুরিকাঘাত করে তারা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার বহিরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত সোমবার খুলনার ফুলতলা এলাকা থেকে পরিবার নিয়ে নড়াইলের বাহিরগ্রাম খালার বাড়িতে বেড়াতে যান সাকিব শেখ। মঙ্গলবার রাতে ঘুমন্ত স্ত্রী চাঁদনি আক্তারকে বটি দিয়ে কুপিয়ে জখম করে সাকিব। পরিবারের লোকজন আহত চাঁদনিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই স্বামী সাকিব শেখকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশের ধারণা, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে এই হত্যাকাণ্ড। তাদের 3 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় একটি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগলিবাড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সীমান্তের মেইন পিলার 841/8 থেকে বাংলাদেশের 10 গজ অভ্যন্তরে ড্রোন দিয়ে ভিডিও করছিল ভারতীয় 98 হিমালয় ক্যাম্পের BSF সদস্যরা। এ সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে বিকট শব্দ করে ভুট্টা ক্ষেত আছড়ে পড়ে ড্রোনটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে বিজিবি সদস্যরা। বিষয়টি অস্বীকার করলেও ড্রোনটি খোঁজার চেষ্টা করে BSF। পরে সীমান্ত এলাকায় টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি। স্বেচ্ছাশ্রমে বেহাল সড়ক সংস্কার চলছে চট্টগ্রামে। নিজেরাই চাঁদা দিয়ে এই কাজে নেমেছেন অক্সিজেন কোয়াইশ এলাকার মানুষ। ভাঙাচোরা সড়ক চলাচলের অনুপযোগী, ভোগান্তি চরমে। কোনো সংস্থা পদক্ষেপ না নেওয়ায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পের জন্যই এমন দশা, বলছে সিটি কর্পোরেশন। সড়ক জুড়ে খানাখন্দ, ছোট বড় গর্ত। কয়েকদিনের টানা বর্ষণে কার্পেটিং উঠে অনেকটা ব্যবহার অনুপযোগী। চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কোয়াইশ সড়কের চিত্র এটি। বেশ কয়েক বছর ধরে লাগেনি সংস্কারের ছোঁয়া, সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নজর নেই। তাই অনেকটা বাধ্য হয়ে সড়কটি সংস্কারে গণচাঁদা তুলছেন ভুক্তভোগী চালক ও স্থানীয়রা। এটা কারো পারিবারিক রাস্তা না, এটা ব্যক্তিগত আবাসিকের রাস্তাও না, এটা সরকারের রাস্তা। এটা কেউ করতেছে না বিধে আমরা ড্রাইভারকে পাঠাইছি। ছোট ছোট বাচ্চাগুলো এখান দিয়ে যাইতে পারতেছে না, গাদ হয়ে গেছে, পানি সমস্যা, ওইগুলো আমরা ভরে দিতেছি। ড্রাইভার যারা বেকার আছে সবাই আমরা এই হাঙ্গরগুলা খুঁজে নিয়ে আসতেছি, আয়না এগুলো সবগুলো আমরা ফিনিশিং করতেছি। ওনারা যে কাজটা করতেছে তা নিজেরা করতেছে আর কি, সরকারের চোখ করতেছে না। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্প কারখানা, অফিস, মার্কেট সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। পথচারী, যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ সবার চলাচলে ভোগান্তি চরমে।
প্রায় যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা লোড গাড়ি নিয়ে আপনার এই গর্তে গাড়ি উঠতে পারি না, আমাদের স্কেল ভাঙি যায়, কারেন্ট হিসেবে নাট খুলি পড়ে যায়। গাছটায় পরে মানুষ গাড়ি থেকে নিচে পড়ে যাচ্ছে, পরে আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই রোডে অনেক ভোগান্তিতে আছি, যেমন হচ্ছে বৃষ্টি পড়লে এখানে গাড়ি প্রায় চলাচল বন্ধ হয়ে যায়। অনন্যা আবাসিক প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কাজ শেষ করে তারা এখনও সিটি কর্পোরেশনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় সংস্কার আটকে আছে বললেন সিটি মেয়র। এই দায়িত্বটা এখনও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। আমি উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যানকে বলেছি, উনিও এই রাস্তাটা দ্রুত ঠিক করার জন্য আমাকে বারবার উনি বলেছে যে উনি ঠিক করে দেবে। ঠিক করে দেওয়ার পর পুরা এলাকাটা আমাদেরকে তারা হ্যান্ডওভার করবে। এখনও তারা কিন্তু হ্যান্ডওভার করতে পারেনি। শুধু অক্সিজেন কোয়াইশ নয়, টানা বৃষ্টিতে বিমানবন্দর, ইপিজেড সহ অনেক সড়কের বেহাল দশা। ওয়াসা, সিডিএ সহ সেবা সংস্থাগুলোর অপরিকল্পিত খোঁড়াখুড়িতে ভোগান্তি বেড়েছে আরও। যেসব জায়গায় কাজ করছি ওই জায়গাগুলোতে আমরা আমাদের টেম্পোরারি রিস্টেটমেন্ট করে দিয়েছি, যাতে মানে পাবলিকের চলাচলের উপযুক্ত হয়, এবং সিটি কর্পোরেশন থেকেও তাদের থেকেও আপনার উদ্যোগ নিচ্ছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গা লোকনাথপুর থেকে জীবননগর পর্যন্ত 16 কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য সংস্কার করা সড়কের কোথাও কোথাও দেবে গেছে। এরই মধ্যে 26 কোটি টাকার কাজে অনিয়মের ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। যদিও নির্মাণ কাজের ত্রুটি সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদার ও সড়ক বিভাগের প্রকৌশলীরা। সড়কটি সংস্কার হয়েছে কদিন আগেই, অথচ এখনই সড়কের কোথাও কোথাও দেবে গেছে। সড়কের দুপাশে অস্বাভাবিক উঁচু, এতে বৃষ্টি হলে জমছে পানি। গত বছরের জুলাইতে চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর আঞ্চলিক মহাসড়কে 16 কিলোমিটার সংস্কার কাজের অনুমোদন পায় মঈনুদ্দিন বাসী লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর পর থেকে বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয়রা। সম্প্রতি জীবননগরের পেয়ারাতলায় কাজ আটকে বিক্ষোভ করেন তারা। অভিযোগ উঠেছে নিম্নমানের মালামাল ব্যবহারেরও। রাস্তায় বালির পরিমাণটা বেশি ছিল, আবার বালিটা সঠিক বালি ছিল না, এটা কাদাযুক্ত বালি, আর খোয়া 70% আর বালি 30%, কিন্তু সেইখানে মনে হয় 50-50ও দেয় নাই। খানা গর্ত ছিল, সেগুলা বরাদ করার পরবর্তীতে আপনারা পাকা কাজ করবে, কিন্তু সেগুলো না করা ওর উপর দিয়ে চালাই গেছে। সড়কটি সংস্কার ও প্রশস্তকরণে ব্যয় ধরা হয় প্রায় 26 কোটি টাকা। এত টাকা খরচের পরও সড়ক বেহাল থাকায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। ওই ময়লাগাল যেখানে 2 জায়গায় ফেসে গেছে, আর এই জায়গায় কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু। এই যে ইটগুলো যে দিয়েছে, এর উপরে পিচ থাকা লাগবে, নালে রাস্তা টিকসই করবে না। রাস্তা কাজ চলমানকালে সরকারের কোনো লোকজন এই রাস্তা আমরা দেখিনি। এটা যে ইটগুলো আছে, এই ইটে তো পানির রাস্তার মধ্যে আটকে থাকবে, 1 থেকে 10 দিনের মধ্যে রাস্তা শেষ হয়ে যাবে। যদিও নির্মাণ কাজে ত্রুটি থাকলে তা সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের প্রকৌশলী। আপ ডাউন যখন থাকে তখন এজিংটা লেভেল মেনটেন করা সম্ভব হয় না, কারণ ওই এক্সিস্টিং বেডের লেভেল থেকে আপনি যেহেতু লেভেল মেনটেন করতে হয়, একটু আপ ডাউন হয়ে যায়। এখন আমাদের ইচ্ছা হলো, আমাদের ইয়েটা হলো, আমরা এখন অ্যাসফল্ট শেষ করার পরে আমরা ওইটা পুরা রোড এজিংটা দাবায় দিব আর কি। এজিংটা রানিং রাস্তা, গাড়ি চলাচল বা ইয়ার জন্য কিছুটা রাখা হয়েছিল, এটা আমরা কমপ্লিট কার্পেটিং বা ওয়ারিং কোর্স শেষ করার পরে আমরা ওটা কার্পেটিং লেভেলে সমান করে দেব। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত মার্চে, অথচ এখনও চলছে কাজ। শেষ হতে লাগবে আরও কয়েকদিন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। মাঝ সমুদ্রে আটকে পড়া 6 ভারতীয় নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী। আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ডিস্ট্রেস কল পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়। এমভি গৌতম নামের ওই জাহাজটিতে 6 জন ভারতীয় এবং 1 জন ইন্দোনেশিয়ান নাবিক ছিল। তাদের সবাইকে উদ্ধার করে জরুরি সহায়তা দেওয়া হয়। ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝ সমুদ্রে নৌযানটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সহায়তার জন্য ডিস্ট্রেস কল দিলে নৌবাহিনীর একটি জাহাজ পাঠায় পাকিস্তান নৌবাহিনী। পরে নাবিকদের উদ্ধার করে তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। সমগ্র অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান নৌবাহিনী। খেলার খবর।
আইসিটি টি20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে 225 পয়েন্ট নিয়ে 8 নম্বর অবস্থানে উঠে এসেছে টাইগাররা। শ্রীলঙ্কা 6 পয়েন্ট হারিয়ে 9 নম্বরে নেমে গেছে। 275 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড 4 নম্বরে। 244 পয়েন্ট নিয়ে 5-এ দক্ষিণ আফ্রিকা, ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। আইসিসি র্যাঙ্কিংয়ে সেরার সাথে কোনো পরিবর্তন না আসায় এই স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। 244 পয়েন্ট নিয়ে 5-এ দক্ষিণ আফ্রিকা, 240 পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান, 233 পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে 7 নম্বরে। আফগানিস্তান 220 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ঠিক 1 পয়েন্ট পেছন থেকে 10ম স্থানে রয়েছে। 2 বছর পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান। 2024 সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের উইকেট তৈরি করেছিল টনি হেমিং। দ্বিতীয় দফায় আবারও বিসিবিতে যোগ দেয়া হেমিং এবার কেমন উইকেট তৈরি করবেন মিরপুরে, মঙ্গলবার সেই সিদ্ধান্ত নিতে অধিনায়ক শান্ত, হেড কোচ ও প্রধান নির্বাচকের সাথে মাঠেই আলোচনা সেরেছেন এই অজি। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ 80টি টেস্ট সিরিজ খেলেছে, যেখানে টাইগাররা জিতেছে মাত্র 10টি সিরিজ, ড্র করেছে 12টি। যে 10টি সিরিজ জিতেছে বাংলাদেশ, তার মধ্যে 4টি জিম্বাবুয়ে, 2টি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড আর 1টি করে সিরিজ জয় পেয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে। তবে নিশ্চিতভাবে বাংলাদেশের এই জয়গুলোর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সাফল্যটা টাইগারদের সেরা অর্জন। 2024 সালে সেই সিরিজের 2টি ম্যাচই হয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেই সিরিজের উইকেট তৈরি করেছিলেন তৎকালীন পিসিবির কিউরেটর ও বর্তমানে বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিং। টনি হেমিং আবারও বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের উইকেট তৈরি করছেন, তবে এবার ভিন্ন দায়িত্বে স্বাগতিক বাংলাদেশকে সর্বোচ্চ সুবিধা দিতে চাইবেন বিসিবির বর্তমানেই কিউরেটর। সেই চিন্তা থেকেই মঙ্গলবার হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে হয়ে গেল ছোটখাটো মিটিং। ঢাকা টেস্টের জন্য 2টি উইকেট প্রস্তুত করে রেখেছে গ্রাউন্ডস কমিটি। 2টি পিচের ঘাসই এখনো কাটা হয়নি। হঠাৎ করে দেখলে এটা উইকেট নাকি সাধারণ মাঠ বুঝতে কষ্ট হতে পারে আপনার। প্রথম টেস্ট শুরু হচ্ছে শুক্রবার, এখনো কেন কাটা হয়নি উইকেটের ঘাস? এই প্রশ্ন কি জাগছে আপনার মনে? উত্তরটা হলো শান্ত সিমন্সদের চাওয়া মেনেই কতটুকু ঘাস রাখা হবে উইকেটে চূড়ান্ত করবেন কিউরেটররা। পেস নাকি স্পিন, কেমন পেস চায় দল নাকি স্পোর্টিং, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে মঙ্গলবারই। মিরপুরে কেমন উইকেট হচ্ছে সেই বিষয়ে গণমাধ্যম সুস্পষ্ট ধারণা পেতে পারে বৃহস্পতিবার। তবে রাওয়ালপিন্ডিতে স্পোর্টিং উইকেট তৈরি করে বাংলাদেশের কাছে হেরেছিল পাকিস্তান। সেই সিরিজে মুশফিকুর রহিমের 191, লিটন দাসের 138 রানের ইনিংস দেখার পাশাপাশি স্পিনে সফল ছিল মিরাজ সাকিব জুটি। ঠিক তেমনি তাসকিন আর নাহিদ রানার পেসও কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। এবার কি সেই পথেই হাঁটবে বিসিবি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।